মানে এমন জোর ঘুষি মেরেছে যে কানের পর্দা ফুটো হয়ে গেছে। হ্যাঁ, তৃণমূল আমলেও আমি বেধড়ক মার খেয়েছি। আসলে শাসকের রং এক, মানে শাসক দলের গুন্ডাদেরকে দমন করা হবে না, শুধু শাসক দলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরই দমন করা হবে। এত তাড়াতাড়ি সরকারের বিরুদ্ধে ক্ষোভ অন্য কোনো সরকারের এতে জমানায় হয়নি। কাজেই যারাই আক্রমণ করছে তারাই আসলে দেশদ্রোহী। শুভঙ্কর দাস শর্মা পেশায় নাট্যকর্মী। শো থেকে তিনি ফিরছিলেন রাতে এবং তার পোশাক দেখে তাকে জাজ করা হয় বলতে পারেন। তাকে মুসলিম বলে সন্দেহ করা হয় এবং একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। আপনারা দেখতেই পাবেন যে তিনি এখনো তার চোখে মুখে সেই আহত হওয়ার ছাপ কিন্তু স্পষ্ট। আমি শুভঙ্কর দার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো ঠিক কি ঘটেছিল সেদিন। এটা এটা কবেকারই বা ঘটনা? ঘটনাটা ঘটে 28 তারিখ, 28শে জুলাই। 28শে জুলাই আমাদের শিয়ালদায় জনগণমন নাটক হারভারা রাওয়ের কসাই, এই নাটকটা অভিনীত হয়। তো সেখান থেকে আমরা শো করে বেরোই এবং স্বাভাবিকভাবে শো করে বেরোনোর পরে যা হয়, কিছুক্ষণ সময় অতিবাহিত করা নাট্যকর্মীদের সাথে, সবার সাথে কথাবার্তা বলা, এইসব সেরে আমি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরি এবং ট্রেন ধরে সম্ভবত 11টা 15 নৈহাটি লোকাল, সেটা ধরে আমি আসি শ্যামনগর স্টেশনে নামি। তো আমি শ্যামনগর আর ইছাপুরের মাঝখানের একটা জায়গায় থাকি, জায়গাটার নাম লেনিননগর। জেনারেলি বেশি রাত হলে পরে আমি শ্যামনগর স্টেশনটা ব্যবহার করি, তার কারণ হচ্ছে শ্যামনগর স্টেশনে মানে পাবলিক ভেহিকেল তখনও অ্যাভেলেবেল থাকে। তো আমি সেদিন স্টেশনে নামার পর হেঁটে যাওয়ার পথে একদল লোকজন, 3-4 জন লোকজন এসে আমাকে প্রশ্ন করে যে কালো পাজামা পাঞ্জাবি কেন পরেছো, তুমি কি মুসলিম? আমি বলি কালো পাজামা পাঞ্জাবির সাথে তো ভাই মুসলিমের কোনো সম্পর্ক নেই। এমনকি আমি জানি আমাদের র্যাব বাহিনী তারাও তো কালো পোশাক পরে থাকে, তাদের মধ্যে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। এবং আমাদের মতো স্বাধীন সার্বভৌম দেশে সমস্ত ধর্মের নাগরিক, মানে এটা এই মুহূর্তে বলছি, এত কথা তখন বলিনি। আমি বলি যে কেন ভাই কেন বলছি, মানে আপনার যে ভাবনাটা, আমার ভাবনাটা আমি এখন শেয়ার করছি। আমাদের মতো স্বাধীন সার্বভৌম দেশে সমস্ত নাগরিকের সমান অধিকার থাকার কথা সংবিধান অনুযায়ী, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন হিন্দুত্বের কথা। আমাদের দেশে রাম মন্দির নিয়ে সমারোহ চলছে, রামনবমী নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে, এবং এটা শুধু আর আরএসএস বিজেপির এজেন্ডায় নেই, এটা এখন এরা প্রায় মাস এজেন্ডায় নিয়ে যেতে পেরেছে। তার মানে আপনি বলছেন যে পরিকল্পনা বা যে উদ্দেশ্য ছিল সেটাতে সফল তারা? হ্যাঁ, তারা মোটামুটি একরকম ভাবে সফল বটেই, কিন্তু সফলতা মানে সফলতাই শেষ কথা নয়। মানে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, জীবনানন্দ দাশ বহুদিন আগে বলে গেছেন। তো এই রণ রক্ত এবং সফলতাকে হাতিয়ার করে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ জুড়ে একটা অদ্ভুত বিভেদের বাতাবরণ তৈরি করে রেখেছে, যেটা আমরা প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি। যে বিভেদের বাতাবরণ থেকে শুধু মুসলিমরা নয়, দলিতরাও নিগৃহীত হয়। দলিতরা তো মুসলিম নয়। তাহলে বোঝা যাচ্ছে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার, এই অত্যাচার প্রকট হচ্ছে ধীরে ধীরে। এটা গোটা দুনিয়া জুড়ে নয়, মানে আমি আমার আমার দেশের কথাই বলবো, আমার দেশে এটা প্রতি মুহূর্তে প্রতিফলিত হচ্ছে। শ্যামনগর স্টেশনে নেমেছেন, হঠাৎ আপনার পোশাক নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মুসলিম কিনা, তারপর কি হলো? হ্যাঁ, আমার পোশাক নিয়ে জিজ্ঞাসাবাদ করা, আমি বলি যে কেন জিজ্ঞেস করছো? তারপর বলে যে তুমি মানে তুই বল তুই মুসলমান কিনা। তো আমি নথি স্বীকার না করে এই দেশের একজন নাগরিক হিসেবে পরিষ্কারভাবে যেটা উচ্চারণ করা সেটা উচ্চারণ করেছি, হ্যাঁ আমি মুসলমান। কেননা আমি মনে করি আমার দেশের মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত নাগরিকের একটা অংশ মাত্র আমি, তাদের একজন প্রতিনিধি আমি। যদি আমার ধর্ম নিয়ে প্রশ্ন করা হয়, যদি আমায় জিজ্ঞাসা করা হয় কখনো আক্রমণ করে তুমি বৌদ্ধ কিনা,
আমি হয়তো উত্তর দেবো হ্যাঁ আমি বৌদ্ধ। কেননা আমার নিজস্ব ধর্ম পরিচয় দিয়ে নিজেকে বাঁচানোর কোনো প্রবণতা নেই, তাহলে আমি সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হওয়ার যোগ্য নই। তো তারপর কি হলো? আমি মুসলমান বলায় ওরা আমার উপর চড়াও হয় এবং আমার চোখে মারে, প্রথমে কানে মারে, এই কানে মারে, এবং আমি ওখানে পড়ে যাই এবং তারা আমায় ফেলে মারতে থাকে। তারপরে আমার কিছু মনে নেই, আমার আমি যেখানটা পড়েছিলাম মানে এলোপাতাড়ি মার? এলোপাথারি মা। কতজন ছিলেন তারা? আম, 3 জন প্রাথমিকভাবে ছিলেন এবং তারপরে মারের সময় আরো লোকজন যুক্ত হয়েছিল। তারা কি নির্দিষ্ট কোনো পোশাক বা নির্দিষ্ট কোনো না 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 দল কিছু বলেছে তারা? না, নির্দিষ্ট পোশাক দল এইভাবে কিছু বলেনি, কিন্তু মুসলমান বলে এবং আমার যখন ওই কালো পাঞ্জাবিটা যখন ওরা ছিঁড়ছে তখন হুম। দে আটার্ড জয় শ্রীরাম। আচ্ছা, এই স্লোগানটা দিচ্ছে? হ্যাঁ, কিন্তু এরকম নয় যে তারা জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। আচ্ছা আচ্ছা। মানে আমাদের দেশের মুসলিম বিদ্বেষটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা নির্দিষ্ট দলের কিনা, দলের না হলে দলের সমর্থক, সমর্থক না হলে সেই দলের মতাবলম্বী, কোনো না কোনো ভাবে দে আর বায়াস। তো তারা মারধর করে এবং আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি যে আমার জামা কাপড় ছিঁড়ে গেছে এবং জল কাদার পাশে আমি ওখানে পড়ে রয়েছি। আমি উঠি, আশপাশে দেখি যে লোকজন নেই। আহ, চৌরঙ্গি মোড়ে কিন্তু সবসময় পুলিশ মোতায়েন থাকে। আচ্ছা, এটা কত রাত তখন? রাত্রির 12টার পরে আমাকে মারধর করা হয় এবং আমি বাড়ি গিয়ে পৌঁছই, আমার ধারণা আমি ওখান থেকে হেঁটেই বাড়ি গেছি, বাড়ি গিয়ে পৌঁছই তখন আহ, সোয়া দুটো বাজে আর কি। আপনি পুরো সেন্সলেস হয়ে পড়েছিলেন রাস্তায়? ওইটুকু সময়ের জন্য আমি ওখানে পড়েই ছিলাম। তারপরে উঠে নিজেকে সামনে নিয়ে, শরীরে প্রচন্ড কেউ ব্যথা। ছিল না কোনো সাহায্য করার মতো? দেখুন, সেই সময় ওরা যখন মারধর করছিল সেই সময় ওখানে অন্য কোনো লোকজন ছুটে আসেনি, সময়টা এমনই সময় ছিল। চৌরঙ্গীর মোড়ে যে পুলিশ থাকে বললেন? না, আমি তো চৌরঙ্গি মোড় এদিকটায়, হ্যাঁ আর এই যে লেনটা, হ্যাঁ। এই লেনটার ক্রসিং এর ঠিক আগে আমি পড়েছিলাম। এবার আমি জানি না পুলিশের চোখে পড়েছে কিনা, যদি চোখে পড়ে থাকে তাহলে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি। তা আপনি তো ওই এলাকারই বাসিন্দা, এই মানুষ মানে যে দুষ্কৃতীরা আপনার উপর চড়াও হয়েছিল তাদেরকে কি আগে কখনো দেখেছেন এলাকায়, মানে চিনতে পেরেছেন কোনোভাবে? দেখুন, বিষয় হচ্ছে এই যে গলিটার কথা আপনাকে বলছি, এই গলিটা একটা খুব সেন্সিটিভ গলি। এই গলি দিয়ে লোকজন যাতায়াত করে, শেষ ট্রেন অবধি যাতায়াত করে। আমার ধারণা আমাকে মারধর করার পরেও একটা ট্রেন গেছে, সেক্ষেত্রে কেউ আমাকে সাহায্য করার চেষ্টা করেছে কিনা বা কি হয়েছে সে সংজ্ঞাহীন অবস্থায় আমার পক্ষে সেটা বোঝা সম্ভব হয়নি। এবং যখন আমার জ্ঞান ফিরেছে তখন শেষ ট্রেন চলে গেছে, ওখানকার অটো টোটো কিছুই নেই, থাকার কথাও নয়, পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। আমি ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, কতটা দূর ওখান থেকে আপনার বাড়িটা? ওখান থেকে আমার বাড়ি মোটামুটি 3 কিলোমিটার, 3 কিলোমিটার? 2.5-3 কিলোমিটার রাস্তা। তো 15-20 মিনিট তো লাগবেই হেঁটে হ্যাঁ। যেতে। ওই অবস্থায় আপনি যান? হ্যাঁ, তাছাড়া আমি তো হেল্পলেস, তখন আমার কিছু করারও নেই। বাড়ি পৌঁছানোর পরে সত্যি বলতে প্রাথমিকভাবে আমি একটা খুব ট্রমার মধ্যে চলে যাই এবং শরীরে প্রচন্ড ব্যথা। আমি 2 দিন বাড়িতেই থাকি প্রায় করে। মাঝখানে আমি বেরোই এবং কিছু ডাক্তার বন্ধুর সাথে পরামর্শ করে যে ব্যথার ওই দুদিন আপনি কোনো ডাক্তার দেখাননি? এই 2 দিন আমি ডাক্তার বন্ধুদের সাথে পরামর্শ করে আচ্ছা। ওষুধপত্র খাই এবং কিছু বন্ধুকে আমি জানিয়েছিলাম, এই মর্মে জানিয়েছিলাম যে তোরা খুব লিমিটেড লোককে জানাবি এবং এই মুহূর্তে এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া ইত্যাদি করতে চাইছি না। পুলিশে কোনো অভিযোগ করেননি? না, পুলিশে অভিযোগ করার মতো অবস্থায় আমি তখন ছিলাম না, মানসিকভাবে এবং শারীরিকভাবে কোনোভাবেই ছিলাম না। এরপরে আমি প্রথম 2 তারিখে, আর এই ওষুধগুলো খেয়ে আমার চোখটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল, সবটাই হচ্ছিল। আমি খোঁজ খবর করার চেষ্টা করছিলাম যে কারা করেছে, কি করেছে, যদি এটা কোনো লোকাল বিষয় হয়, যদি সেটা ওইভাবে সমাধান করা যায়। তারপরে আমি 2 তারিখে প্রথম আমাদের মহকুমা হাসপাতাল বিএন বসে যাই এবং ডাক্তার আমার চোখ দেখে বলে যে বিএন বসে যাওয়ার পরে আমি এমার্জেন্সিতে যাই। প্রথম এমার্জেন্সিতে যাই, সেটা দুপুরের পরে।
সেটা প্রায় নিজেকে পুশ করে নিয়ে যেতে হয় আর কি। তো যাওয়ার পরে ডাক্তারবাবু বলেন আপনার তো সাংঘাতিক লেগেছে, চোখে লেগেছে, কানে লেগেছে, পাঁজরে লেগেছে। বাড়িতেও কি কেউ নেই নিয়ে যাওয়ার আমার মতো? আমার বাড়িতে কেউ নেই, আমি বাড়িতে সম্পূর্ণ একা থাকি। আমার বাবা মা নেই এবং আমি বাড়িতে একাই থাকি। তো আমাকে কিছু ওষুধ ওই এমার্জেন্সিতে যেমন বক্সে রাখা থাকে, সেখান থেকে বেশ কিছু পেন কিলার, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল সমস্ত কিছু দেয়, দিয়ে বলে যে আপনাকে দেখাতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার না দেখালে পরে আমরা প্রেসক্রিপশন করতে পারবো না। এটা দিয়ে আপনি আপাতত এতদিন যখন করেছেন, আপাতত এতদিন যখন চালিয়েছেন, আপাতত একদিন আপনি ওইভাবে সামাল দিন। তখন আপনার ভীষণ যন্ত্রণা অলরেডি হচ্ছে। সাংঘাতিক যন্ত্রণা। এবং আমি যেহেতু যে ওষুধগুলো খাচ্ছি সেই ওষুধগুলো মানে ডাক্তার না দেখালে আমার হবে না, এই জায়গা থেকেই আমাকে যেতে হয়। তারপরে আমাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে বলা হলে আমি বিএন বোস হাসপাতালে যাই, গিয়ে পরের দিন চক্ষু রোগ বিশেষজ্ঞ ওনাকে দেখাই। উনি চোখ পরীক্ষা করেন, চোখ পরীক্ষা করে বলেন যে চোখের ইনজুরি সাংঘাতিক, কিন্তু যা মনে হচ্ছে কর্নিয়ার খুব একটা কিছু ক্ষতি হয়নি। তো আমাকে উনি ওষুধ দেন এবং আমি অর্থোপেডিক ডাক্তারকে দেখাই, তিনিও অস্থিরোগ বিশেষজ্ঞ। তিনি আমার পাঁজরের ব্যথার জন্য আমাকে ওষুধ দেন। উনি যে ওষুধগুলো দিয়েছিলেন তার সাথে কিছু অল্টারনেটস করে দেন, যে আপনাকে আরো ভারী পেন কিলার খেতে হবে। মানে পেটে বুকেও এসব জায়গাতেও লাথি মারা হ্যাঁ, হয়? সব জায়গাতেই মেরেছে, ঘুষি লাথি সব জায়গাতেই মেরেছে এবং মাটিতে ফেলেই মেরেছে। তো তারপরে অস্থিরোগ বিশেষজ্ঞ বাঁ দিকের পাঁজরে মূলত লেগেছে এবং আমি ওই বাঁ কাত ফিরেই পড়েছিলাম। তো তার জন্য এখনো পাঁজরের ব্যথা রয়েছে। আর পাঁজরের ব্যথাটা যে কোনো আক্রমণেই পাঁজরের ব্যথাটা হয় আর কি। মানে ঘুষি লাথি মারা হলে পাঁজরে লাগবেই, পাঁজর শরীরের এমন একটা জায়গা। কানে প্রচন্ড যন্ত্রণা, এইসব জায়গা পুরো মানে ভেতরে ফ্লুইড জমে থাকলে যেরকম হয়, আর কান দিয়ে সমানে পুঁজ রক্ত গড়িয়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি দেখাই। তো উনি দেখে প্রাথমিকভাবে বলেন আপনার তো কান পেকেছে, ও কান পাকা যাকে বলে, আমি বলি যে আমায় মেরেছে, তো উনি বলেন আপনার তো কান পেকেছে। তারপরে দেখে বলেন যে আপনার পর্দায় ফুটো রয়েছে। তো আমি বললাম তাহলে এটা কি মানে এমন জোর ঘুষি মেরেছে যে কানের পর্দা ফুটো হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আর জেনারেলি দেখবেন সেটা দিয়ে পুজ রস বেরোতে থাকে? একদমই একদমই, এবং সেটা এখনো অবধি বেরোচ্ছে। এখনো আমাকে তুলো দিয়ে রাখতে হচ্ছে এবং তুলোটা বের করলে তুলোটা পুরো পুজ রসে ভর্তি হয়ে থাকছে। কানের এই ব্যাপারটা যতক্ষণ না ফ্লুইডটা কন্ট্রোলে আসছে ততক্ষণ এটা অপারেটেবল কিনা বোঝা যাচ্ছে না। তো আমি ওখান থেকে বেরোই। আমার খুড়তুতো বোন আমার সাথে গিয়েছিল। তারপরে আমরা একটা এফআইআর লঞ্চ করি। সেটা আমরা ওখান থেকেই অনলাইন এফআইআর, এখন যেটা করলে পরে এফআইআর নিতে বাধ্য আর কি পুলিশ, অনলাইন এফআইআর, সেটা সিপিকে আমরা ফরওয়ার্ড করি। এবং ওখান থেকে আমি আমার এক বন্ধুর বাড়িতে, আমি তখনও খুবই মানে এর মধ্যে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এবং এফআইআর করার পরে আমার দুশ্চিন্তাটা আরো একটু বোধহয় বেড়েই যায়। যদিও পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষ আক্রান্ত হলে পরে তার মানসিক অবস্থা কি হয় সেটা তো শাসক জানে। শাসক জানে বলেই তাকে আক্রমণ করে, শাসক জানে না তা নয়। এবারে আমি এসে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছি এবং এখন কেমন আছেন আপনি? শারীরিক অবস্থা আমার কেমন? শারীরিক অবস্থা বলতে দেখুন, আমার হাসপাতাল থেকে কয়েক কেজি ওষুধ দিয়েছে। মানে আমার ধারণা ছিল না যে হাসপাতাল থেকে এত পরিমাণে ওষুধ দেয়। সেই ওষুধগুলো আমি ঠিকঠাক করে খাচ্ছি এবং পেন কিলার খাওয়ার কারণে আমার ব্যথাটা কিছুটা কম থাকছে। আবার পেন কিলারের এফেক্ট চলে গেলে ব্যথাটা বেড়ে যাচ্ছে। মানসিক ভাবেও আপনি একটা ট্রমার মধ্যে আছেন বলছিলেন, আপনি কি ভাবছেন? এটাও কি কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট দেখাবেন? কি ভাবছেন এই ব্যাপারে? দেখুন, সেটা যদি প্রয়োজন হয় আমায় দেখাতে হবে, কিন্তু আমি যে মুহূর্তে বাড়িতে একা একা ছিলাম আর যখনই আমি বন্ধুদের সংসর্গে এসে পড়েছি, এই দুটোর মধ্যে ফারাক হয়ে গেছে। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, এই ঘটনা ঘটেছে করিনি। সেই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম যেদিন আমি ওই চোখ এবং অস্থি দেখিয়ে এলাম, চিকিৎসা হলো। আমি ডাক্তারদের কাছে গিয়ে কিছুটা স্বস্তি পেলাম এবং এর মাঝখানে একটি ঘটনা ঘটে। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমার কাকার মেয়ে,
তার ফেসবুক প্রোফাইলে সে একটি পোস্ট করেছিল যে যারা ছাত্রছাত্রীদের আহ, ছাত্রছাত্রীরা মানে বাজে কথা বলছে, গালাগাল দিচ্ছে, স্ল্যাং ব্যবহার করছে, এগুলো নিয়ে যারা আপনারা ইস্যুস বানাচ্ছেন, তাদের জানা দরকার যে ছাত্রছাত্রীদের উপর অকথ্য অত্যাচার চলেছে, ছাত্রছাত্রীদের উপর লাঠি চলেছে, কাঁদানে গ্যাস চলেছে, টিয়ার সেল চলেছে, অন্ধ হয়ে গেছে, ছড়রা চলেছে, মানে নানা রকম ঘটনা ঘটেছে। এগুলোকে যারা সমর্থন করছেন তারা কিন্তু সারা জীবনের জন্য এই গালাগালগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন। তার মধ্যে কোনো রকম কুরুচিকর কথা ছিল না, হুম। একদম পরিষ্কারভাবে একজন তিনি তার মত তার জানিয়েছেন, তার বক্তব্য অবস্থান জানিয়েছেন। ছিল, হ্যাঁ। হ্যাঁ। এবং তাতে এসে উম, মানে তাকে আহ, নিগ্রহ করার হুমকি, আহ, নানা রকম গালাগাল, আহ, জেহাদি, এই সেই এগুলো তো হয়েই চলেছে। হতে হতে আমি আমি তার আগেই, এটা তার আগের ঘটনা বলছি, মানে 2 তারিখের আগের ঘটনা, তার দুদিন আগে হুম হুম আমি তখন বাড়িতেই রয়েছি। আমি তখন ফেসবুকে ওটা দেখে আমি লিখেছিলাম আমার গর্ব হয়েছে তুই আমার বোন, হুম কেননা ওর পোস্ট থেকে আমি একটা সাহস পেয়েছিলাম। হুম হুম তো সেই পোস্টের নিচে একটা দিল্লির আন্দোলনরত এক ছাত্রীর ছবি দিয়ে খুব মানে বাজেভাবে, যে ছবিটা খুব ভাইরাল হচ্ছে ওটা হ্যাঁ এআই করা ছবি হ্যাঁ বলে হ্যাঁ দাবি করা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যদিও। হ্যাঁ 3 অক্ষরের বোন। তারপরে আমার মা, আমার মা কলকাতার একটি বিশেষ পতিতাপল্লীতে আমার জন্ম দিয়েছে। আহ, এবং তারপরে আরেকজন না, কমেন্ট, সামাজিক মাধ্যমেও এই আক্রমণটা হ্যাঁ কিন্তু হ্যাঁ ক্রমাগত হ্যাঁ চলছেই। হ্যাঁ মানে আরেকজন কমেন্ট করছে যে বা আবার একটা বোন উপহার দিয়েছে, এবং তারপরে বলছে যে আহ, তুই তোর বোনকে গর্ভবতী করে দিয়েছিস কিনা, মানে এই ধরনের অকথ্য ভাষায় তারা আক্রমণ শুরু করে। এবং আমি মনে সাহস পাওয়ার পরে আহ, আমার কথা ভেবে, আমার বোনের কথা ভেবে, আমার দেশের বোনেদের কথা ভেবে এবং আন্দোলনরত মানুষদের কথা ভেবে মনে করি যে আর ভয় পাওয়ার সময় নয়, এবং এবার প্রতিরোধ করার সময়। প্রতিবাদ করতেই হবে, প্রতিরোধ করতেই হবে। এবং আমি ওদের খোঁজ করে কে কোথায় ছিল না ছিল ওইসব কখনোই বের করতে পারবো না, পুরো ব্যাপারটাই থিতিয়ে যাবে, এবং এই মার খাওয়া আমি সারা জীবন মার খাওয়া আমিই থেকে যাব। কাজেই অ্যাটলিস্ট আমি যদি একটা আওয়াজ তুলি, আমি হ্যাঁ, যদি ঘটনাটা সম্পর্কে বলি তাহলে। তাহলে আর আরো লোকে আমার আওয়াজে সামিল হবে, হ্যাঁ। এবং এই মার দেওয়াটা অন্তত একটু হলেও বন্ধ হবে। সেই কিন্তু এই যে পরিস্থিতিটা, কয়েক মাস আগেও তো এমন পরিস্থিতি ছিল না। মানে বাংলায় এই এই কালচারটা, এই মব কালচারটা, না আপনি দেখুন কিভাবে দেখেন? দেখুন এটা যে কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ এই মধ্যযুগীয় বর্বরতাকে মেনে নেবে না। আমি যে রাজনৈতিক দলের অবলম্বী হই না কেন, অবলম্বী নই, যে রাজনৈতিক দলের সমর্থক বা সমর্থক কর্মী হই যাই হই না বা কেন। যাই হই না কেন, যদি আমি হুম। মুক্ত চিন্তার মানুষও হই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবু এই মধ্যযুগীয় বর্বরতাকে আমার মনে হয় একজন সৎ বিজেপি কর্মীও মেনে নেবেন না। এই যে ধরুন ডিম থেরাপি, এই যে ধরুন আহ, রাস্তায় ধরে হেনস্থা, গণধোলাই, আহ, এমনকি পুলিশ প্রশাসন কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও, হুম হুম। সেটা যে রাজনৈতিক দলের কর্মীদেরই করা হোক না কেন, এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। এটা কোনোদিন বাংলা সংস্কৃতি নয়। কিন্তু এই যে ও মুসলমান কিনা, মুসলমান জানলেই এই যে মারধর হেনস্থা, এই মানসিকতাটা এটা কেন তৈরি হলো? এটা তো আগেও ছিল না। না, এই মানসিকতাটা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি আহ, মানে স্বয়ংসেবক সংঘ নামক একটি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামক একটি সংস্থা, সংগঠন, হ্যাঁ। তারা বহুদিন ধরে বাংলায় এই বাতাবরণ করার চেষ্টা, তৈরি করার চেষ্টা করছে। সেটা তৈরি হয়নি এখনো সম্পূর্ণ। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো বিচ্ছুরণ, এগুলো অজ্ঞানতা থেকে করছে মানুষ। এবং তারা যখন বুঝতে পারবে যে তারা যেটা করছে এই মব লিঞ্চিং এর সংস্কৃতি, এটা বুমেরাং হয়ে ফিরে আসছে, তাই তো হচ্ছে। হুম 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 এই লোকটা যখন মার খাবে, আজকে ধরুন সকালবেলা একজন খবরের কাগজ বিক্রেতা যদি মার খায়, হুম হুম। সে মার খেয়ে অপেক্ষা করবে কবে আবার দিন বদলাবে, সেও মার দিতে যাবে। এবং একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে, আমরাও সেগুলো তুলে ধরেছি। যেমন ধরুন আপনার বারুইপুরের ওইদিকে একটি
নির্মীয়মান গির্জায় সেখানে আক্রমণ হচ্ছে, সেখানেও অভিযোগ যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই আক্রমণটা হয় গির্জায়, এবং আমরা সে ভিডিও প্রমাণ সবকিছুই আছে। একদম সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই একটি বই দোকানে, সেখানে মানে হুমকি হামলা, যে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি দেশদ্রোহী বই বিক্রি করে, সেটাও আমরা তুলে ধরেছি। একের পর এক ঘটনা ঘটেই চলেছে এবং ক্রমাগত দেখা যাচ্ছে যে সবগুলোতে একটা হিংসা, ঘৃণা, এগুলোরই কিন্তু একটা বার্তা কোথাও গিয়ে যেন পাওয়া এমনকি আমি যাচ্ছে। বলছি, আমাদের বেশ কিছু বন্ধুর বাড়িতে তল্লাশি হয়েছে এনআইএ, এবং তল্লাশি হয়ে তাদের ঘর বাড়ি পুরো ওলট পালট করে সার্চ করা হয়েছে। কেন? তারা সমাজ আন্দোলনের সাথে, ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, তারা শাসকের বিরুদ্ধে স্বর তুলছে, এটুকুই তাদের অপরাধ। কাজেই তাদের যে কোনোভাবে ফাঁসাতে হবে, কোনোভাবে কেস দিতে হবে, কোনো না কোনোভাবে তাদেরকে ভয় দেখাতে হবে। একজনকে যদি মারা হয়, একজনের বাড়িতে যদি এনআইএ যায়, একজনের বাড়িতে যদি সার্চ হয়, এই এই যে শাসক বিরোধী মিছিল, এই মিছিলের লোকসংখ্যা কমবে বলে এদের ধারণা, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধারণাটা সম্পূর্ণ ভুল। যত মারা হয় তত লড়াই বাড়ে, এটা আমরা মানে মুক্ত চিন্তার পরিসরেই কি ক্রমশ ধাক্কাটা বাড়ছে, কি মনে হচ্ছে? দেখুন, মুক্ত চিন্তার পরিসর বলে কিছু ভারতবর্ষে এরা রাখতে দেবে বলে আমার মনে হয় না। আবার উল্টো দিকে রাখবো বলে আমরাও অঙ্গীকারবদ্ধ। গুন্ডা দমন আইন বলে যেটা বলছে, যেটা আহ, মানে আসলে একটা ফেক জিনিস, যেটা দিয়ে আসলে মানুষের সাহসকে দমন করে রাখার চেষ্টা করা হচ্ছে। গুন্ডা কারা? মানে শাসক দলের গুন্ডাদের কি দমন করা হবে না? শুধু শাসক দলের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই গুন্ডা, তাদেরই দমন করা হবে। এই তো এবার মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার, এগুলো আজকের দেশে, আজকের বাংলায় নেই, অন্তত সরকারের তরফ থেকে নেই। সেটাকে জাগিয়ে তোলার জন্য বারবার মানুষ চেষ্টা করেছে, এ পথেই আলো জ্বলে, এ পথেই পৃথিবীর ক্রমণ। আপনার কথা আমি একটা জিনিস বেশ বুঝতে পারছি, যে সরকারের প্রতি বা সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ আপনার জন্মেছে, মানে সেটা না, কেন? না, একদম দুষ্কৃতি তো আপনাকে আক্রমণটা করলো, কিন্তু সরকারের বিরুদ্ধে ক্ষোভটা কেন? দেখুন, এটা এটা শুধু আমার জন্মায়নি, এটা সব মানুষের মধ্যে এইটুকু সময়ের মধ্যেই জন্মে গেছে। এত তাড়াতাড়ি সরকারের বিরুদ্ধে ক্ষোভ অন্য কোনো সরকারের জমানায় হয়নি। মানে সিপিএম জমানায় তো ছেড়ে দিন, তৃণমূল জমানাতেও হয়নি। এত তাড়াতাড়ি মানুষ রিভোল্ট করছে, এটা কিন্তু এর আগে হয়নি। আর ক্ষোভ সরকারের বিরুদ্ধে নয়, শুনুন, তৃণমূল আমলেও আমি বেধড়ক মার খেয়েছি। তৃণমূল আমলে দমদম স্টেশনে আমাকে ফেলে মারা হয়েছে। আমাদের বহু বন্ধু, আমাদের ভারভাড়ারয়ের কসাই করতে গিয়েই নিরুপম ভট্টাচার্য, সে ফেরার পথে মার খায়, এবং সেটা মার খায় তৃণমূল দুষ্কৃতীর হাতে। বিজেপি বিরোধী নাটক, মার খায় তৃণমূল দুষ্কৃতীর হাতে। ঠিক আছে, আসলে শাসকের রং এক, শাসকের রং এক। এবার তারপরে আমাদের অমিত সাহা অভিনেতা, তারা তাদের নাট্যোৎসব করতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে ঘাড় ধাক্কা খায়, মার খায়। কিছুদিন আগে পদত্যাগ হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রশ্নপত্র ফাঁসের জন্য। তা নিয়ে দিল্লির যন্তর মন্তর উত্তাল হয়েছিল। শুধু যন্তর মন্তর উত্তাল হয়নি, তার আঁচ সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, জেলায় এবং জনমানুষে এসে পড়েছিল। আপনারা দেখেছেন কলকাতাতেও একটা ছাত্রদের ডাকে বিরাট মিছিল হয়েছে। সেই মিছিলে আমি এবং আমার দলও অংশগ্রহণ করেছিল। আমাদের দলেরও অনেকে ছাত্র রয়েছে। এবং প্রসঙ্গত জানাই, গত মাসেই আমাদের জনগণমন নাট্যদলের একজন কর্মী, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মানে স্নাতকোত্তর ছাত্র, নাটক বিভাগের, তাকে এবিভিপির কর্মীরা বেধড়ক মারধর করে কলেজ ক্যাম্পাসে, এবং তার মানে তার নতুন প্রজেক্ট করতে হবে ইউনিভার্সিটির, তার জন্য পয়সা জমিয়ে কেনা, একটু একটু করে পয়সা জমিয়ে কেনা একটা নতুন আইফোন তারা ভেঙে চুরে দেয়। কারণটা কি? কারণটা হচ্ছে এবিভিপি ওখানে ছাত্র ভর্তি চলছে, তো সবাই হেল্প ডেস্ক দিয়েছিল। তো ওখানে এসএফআই সংগঠনটি, এসএফআইও একটি হেল্প ডেস্ক দিয়েছিল।
তো এসএফআই এর হেল্প ডেস্কে যখন এবিভিপির মানে হুলিগানস আমি বলবো এবং বহিরাগত লোকজন ছিল তার সাথে, তারা যখন ভাঙচুর করে, তো আমার সেই ভাই, সে যেহেতু ডকুমেন্টারি করবে, ছবি করবে, এই আশাতেই একটা নতুন ফোন কিনেছিল। তো সে সেই ভাঙচুরের ছবি ক্যামেরায় বন্দি করতে চায় এবং তখনই তাকে মারধর করা শুরু করা হয় এবং তার ফোন ভেঙে দেওয়া হয়। এরপরে জনগণমন, রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা এবং অন্যান্য যে গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তাদের উদ্যোগে রবীন্দ্রভারতীর গেটের বাইরে একটা প্রতিবাদ সভা হয় এবং সেই প্রতিবাদ সভা পুলিশের পারমিশন নিয়েই হয়েছিল, কিন্তু পুলিশ তো সে অর্থে পারমিশন দেয় না, ইন্টিমেশন করতে হয় আর কি। পুলিশ সেটাকে প্রোটেক্ট করেছিল এবং সেখানে বাংলার অনেক বিদ্বজ্জন, নাট্যকার, পরিচালক, দৃশ্যশ্রব্য মাধ্যমের বিভিন্ন মানুষ, তারাও উপস্থিত ছিলেন। এটা আমাদের লজ্জার যে বারবার হামলা হবে এবং এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আসলে এই হামলাটাকে রোখা দরকার। ভেরি রিসেন্ট আমি বললাম, এই যাদবপুরে জয়রাজ ভট্টাচার্য পুলিশের লাঠিতে রক্তাক্ত হয়। সৌম্য, আমাদের শুভজিৎ কর্মকার, রবীন্দ্রভারতীর ভেতরে নিগৃহীত হয়। এরকম ঘটনা ঘটেই চলেছে, ঘটেই হয়ে গেছে এটা নতুন বিষয়টা। কিছু নয় এবং সত্যি কথা বলতে এটার সাথে আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠতে হবে। অভ্যস্ত হয়ে উঠবেন না, নাকি প্রতিবাদ প্রতিরোধ সেটাই বলছি, করবেন? অভ্যস্ত হয়ে উঠতে হবে এভাবেই যে এটাই হবে এবং এটার বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। মানে এটা কেন হচ্ছে এই প্রশ্ন করার সময় আর এখন নেই। তা আপনার এই যে ঘটনা, এই যে সম্প্রতি আপনি আক্রমণের শিকার হলেন, পুলিশে তো আপনি অভিযোগ জানিয়েছেন, জানালেন পরে, পুলিশ কি কোনো কিছু জানিয়েছে যে কত দূর এগুলো তদন্ত বা কিছু তাদের খোঁজ খবর পাওয়া গেছে কিনা? এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো আপডেট আমরা পাইনি। পুলিশের কাছে বা থানায় আমাদের এর মধ্যে আমরা যাব, মানবাধিকার সংগঠনের কর্মীরাও হয়তো যাবেন সাথে, কোনো রাজনৈতিক কর্মীও যেতে পারেন, যে কেউই যেতে পারেন। কোন থানায় আপনি অভিযোগ জানিয়েছেন? নোয়াপাড়া থানা। নোয়াপাড়া, ঠিক আছে, আমাদেরই থানা, ওটা নোয়াপাড়া থানার আন্ডারেই পড়ে। নোয়াপাড়া থানার আন্ডারেই পড়ে, যেখানে ঘটনা ঘটেছে সেখানেও আমার বাড়িও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যাব, আমরা জানতে চাইবো কতদূর তারা তদন্ত এগিয়েছেন এবং শুধু পুলিশি তদন্ত নয়, তার সাথে সাথে এই বিষয় নিয়ে যে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সেটা গণ আন্দোলনের রূপ পাবে, এটাই আমি আশা রাখবো। কেননা এই আক্রমণ আমার উপরে নয়, এই আক্রমণ নানা ভাষা, নানা মত, নানা পরিধানের উপর, এই আক্রমণ মত প্রকাশের উপর, এই আক্রমণ আমার দেশের যে নিজস্ব সার্বভৌম চরিত্র তার উপরে। কাজেই যারাই আক্রমণ করছে তারাই আসলে দেশদ্রোহী এবং অন্যদের দেশদ্রোহী বলে চিহ্নিত করছে। আমাদের এবারে বুঝে নিতে হবে কারা দেশদ্রোহী, সেই দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের জোট বাঁধতে হবে।